দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতার মাধ্যমে সবাইকে সঞ্চয়ী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তবে রামপুরা, বনশ্রী আর খিলগাঁও এলাকার খেটে খাওয়া মানুষ হয়তো কবিগুরুর এই কবিতা কোনোদিন পড়েও দেখেননি। কিন্তু জীবনের তাগিদে মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষগুলো বছরের পর বছর ইন্স্যুরেন্স কোম্পানির কর্তাদের হাতে নিজের অর্থ তুলে দিয়েছেন, তা গেল কার পকেটে? বস্তিবাসীর আর্তনাদ কি পৌঁছাবে না বহুতল ভবনে অবস্থান করা কর্মকর্তাদের কাছে? ক্রাইম ওয়াচ টিম শুনেছে প্রান্তিক মানুষের কথা, তাদের দুঃখ গাথা তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। পূর্ব হাজিপাড়া বউবাজার এলাকার ডাব বিক্রেতা জামাল হোসেন। ছোটবেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুপা বিকলাঙ্গ হয়ে যায় জামালের। জীবনের ঘাঁটি টানতে রাস্তার উপর দাঁড়িয়ে ডাব বিক্রি করছেন তিনি। পরিবারের হাল ধরার পাশাপাশি ভবিষ্যতের কথা চিন্তা করে ইন্স্যুরেন্স কোম্পানিতে মাসের পর মাস টাকা জমা দিয়েছেন তিনি। ডিসেম্বর থেকে হঠাৎ আর কেউ টাকা নিতে আসেনি। এতদিনে বুঝে গেছেন সটকে পড়েছে ইন্স্যুরেন্সের কর্তারা। 5 বছরে 72,000 টাকা দেব, লাভ লইয়া 1,000 টাকা করে মাসে মাসে নিতে আছে আর কি। কত টাকা পেয়েছেন আপনি? আমি পাইনি 1 টাকা। আপনি 60,000 টাকা জমা দিয়েছেন, 1 টাকাও পাননি? ভোলার কোহিনুর বেগম 25 বছর আগে স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে ঢাকায় আসেন তিনি। বাসাবাড়িতে কাজ করেন। এলাকায় গিয়ে বাসা বাঁধার আশায় একক বীমা খোলেন তিনি। শুধু নিজেই নয়, ছেলে রিপন আর ছোট বোন মিলিয়ে 3 লাখ টাকা জমা করেন কোহিনুর। সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত কষ্টের টাকা খেলো কে? প্রতি মাসে আমি এই বাসার টিয়া, আরেক বাসার টিয়া, আরেক বাসার টিয়া এরকম করে নিয়ে এবার দিছি নিয়ে। এক বাসায় আমি 2 কামও করছি, 3 কামও করছি, আমি সেইটিও নিয়েতেই দিছি। আমার ছেলে গেছে, মা একটা জিনিস খাইতো, মানে ছেলেরা খাওয়াইনি। ছেলেরা খাওয়াইনি কি আর, আমি যদি 2 টাকা জমাইতে একটু বাড়ি ঘর করতে পারলাম। মিজান কইছে যে 1 টাকা মার যাইব না, আমি দাও তোমার সদস্যরে টেয়া দিছি, তোমার সামনে দিতে আসি। তা আমরাও কইছি যে স্যার আপনি তো টেয়া মারিয়া দেবেন, আপনি তো দিতেই আছেন। কয় 3 বছর পর তুমি 60,000 টাকা পাইবা, 3 বছর পর তুমি 60,000 টাকা পাইবা, 60,000 টাকা উড়িয়া তুমি জমি টমি কিনে বাড়ি ঘর করতে পারবা। তা আমি কইছি স্যার আমি গরিব মানুষ, আমার দুধের গোলা লইয়া কাম করি, আমি বাসায় এই টিয়া আমি দিছি। আজকে আমি টিয়ার চিন্তায় আমি পাগল লইয়া গেছি। বছরের পর বছর কোহিনুরদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যারা চম্পট দিয়েছে তাদের খারাপ না লাগলেও আফসোস করলেন কোহিনুরের গৃহকর্তা ও গৃহকর্ত্রী। ইন্স্যুরেন্সের টাকা তো এটার চিন্তা তো সে আরো খায় না, খাওয়া দাওয়া করে না, খালি একটু পান এরকম করে গালের চিপা দিয়ে রাখে আর চাপায়। ওর যে কি কষ্ট করে টাকা দিছে। এখনো সমাজের মধ্যে এরকম ধরনের লোক আছে যে গরিব রক্ত চুষে খায়। এটা কিরকম দুগুণ্য মানুষ, খুব কষ্ট লাগে। কোহিনুরদের মতো অনেকেই বাসাবাড়িতে কাজ করে কিংবা কেউ ভ্যান অথবা রিক্সা চালিয়ে, আবার কেউ বা ইট ভেঙে কষ্টের টাকা তুলে দিয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানির হাতে। তবে এদের কর্মস্থল যেমন কঠোর ও ঝুঁকিপূর্ণ, তেমনি তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও ঘিঞ্জি। কেউ থাকেন বস্তিতে, আবার কেউ বা পথের ধারে। তবে এদের প্রত্যেকের দুঃখের সুতোই এখন এক সূত্রে গাঁথা। নিজেদের পাওনা আদায় করতে কাজ ফেলে একসাথে হন ভুক্তভোগী মানুষগুলো। তবে কি বলে এসব অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়েছিল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা? কাগজ দিয়েছে, অফিস কখনো 2 নম্বর না, 16 তলা বিল্ডিং, মানে কইছে যে আমি 16 লক্ষ বেচতে হয়, তা তোমাদের টাকা দিম, টাকা মারি নাই। আমার মার কসম, দুধের কসম, আমি তোমাদের গরিব মানুষের টাকা মারা যাবো না কখনো। কইছে 10 বছরে বা 5 বছরে যে কোন আমরা 1,65,000 টাকা দেবে আমাকে। এই কই যতই কষ্ট হোক আমাকে,
তাহলে আমরা ওই টাকাটা জমা দিই যতই কষ্ট হোক আমরা টাকাটা তো পাবো এক সময় ওই দিয়ে আমরা বড় হইতে পারবো। আমার স্বামী বলতে আমার রাগারাগি করে, এই যে আমার স্বামী বুড়া মানুষ কাম করতে পারে না, আমি বাসায় কাম করে হবে কাম করে আইছি। আমার কইছে 1 বছর পরে পরে টাকা দিব, এই করে আমি প্রতি মাসে 2000 করে টাকা দিছি, এই পর্যন্ত আমার টাকা দেয় না। যে আমার টাকাটা জমবা একখানে একটা ভবিষ্যৎ করতে পারবে এই আশায় দিছি আর কি। কিছু পাবা, আমরা মারা যাব না, মানে অনেক আশা দিছে আমাদেরকে যে 5000 টাকা ঘুষ হবে, মানে অনেক কিছু বলে তারপরে মানে জমা রাখতে বলছে। এটা ভাইবা তো আমরা গরিব মানুষ, এটা ভাইবা আমরা মাসে 2000 টাকা করে দিছি কেউ, তা আমরা তো আর বুঝতে পারি না ওইভাবে বেমানি করে চলে যাবে। প্রতারকরা এতটাই চতুর ছিল যে হতদরিদ্র এসব মানুষের আস্থা অর্জনে দু একবার মূলধন ও লাভসহ টাকা ফেরত দিয়েছিল তারা। আমাদের 2 বার টাকা দিছে, স্যার মিথ্যা কথা কম না, সে চলে গেছে গা, যে এখন মিথ্যা আমাদের 2 বার টাকা দিয়ে নুপ দেখাইছে, এই বছর দিছি। এখন মনে করেন এই যে বছর শেষ, আজকে 5 মাস মিজানের কোনো খবর নাই। অফিসে গেলে মনে করেন ঢুকতে দেন না, মারচুর করে, মিজানের এনে দেন, মিজানের ঠিকানা এখন পর্যন্ত অফিস তুলে দেয় নাই। যারা একটা বাসায় কাজ করে স্যার, এরাও তো একটা আরএনএ কার্ড থাকে, মিজানের কি কোনো আরএনএ কার্ড নাই স্যার এদের কাছে? শুধু কি পূর্ব রামপুরা বউবাজার এলাকা, খিলগাঁও এলাকায়ও ভুক্তভোগী মানুষের সংখ্যা নেহায়াত কম নয়। 200 লোকের বেশি মানুষের টাকা মেরে দিয়েছেন মিজানুর রহমান ভূঁইয়া বাবু নামের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা। আমি গার্মেন্টস চাকরি করি, এই মিজান স্যার বলছে যে টাকা জমা দিলে মাসে 1000 করে, 1 বছরে 12,000 হইলে আমি 17,000 দিন। এখন আমরা হেয়ারেই পাইতে আসি না, 12,000 তো 17,000 তো ভালো, 12,000ই পাইতে আসি না স্যার। মানে আমরা এত কষ্ট করে চাকরি করে এই গার্মেন্টস দিয়ে আসছি, অফিসে গেলে আমাকে দেখতে দেয় না, কয় যে হ্যাঁ নাই নাই। আমি এই জায়গায় নাম দিয়েছি আমার 2টা পয়সার কারণে, সেই কতদিন টাকা জমা নিয়ে পরে সে চলে গেছে, সেটা আর পাই না। আমি ধন্যবাদ কাঁচামরিচ বেশি বেচে মাসে 2000 টাকা আমি দিছি, পুরা 3 বছর আমি দিছি। কত হাজার? 72,000। কার কাছে জমা দিয়ে? ওই ম্যানেজারের কাছে। কি নাম? ও ম্যানেজারের নামটা কি থাকো? নিদান। তারপরে কি হলো? তাহলে ম্যানেজার বাগিয়ে নিতে গেছে, আমরা টাকা সাইরানো পাইনি। এই ক্ষেত্রে তিনি বেছে নিয়েছিলেন স্থানীয় মুক্তা বেগমকে, আর এই মুক্তার বাড়িতেই কার্যালয় বসিয়েছিলেন বাবু। আপনাকে এটার সাথে জড়ালো কিভাবে? তাই আমি গেলাম ওইখানে বাইরের অফিসে, নাসিমা ম্যাডাম আমি যাওয়ার সাথে সাথে আমার 10,000 টাকা বেতন ধরছে। আমার গ্রাহক দেখে নাই, কিছু দেখে নাই, কইছে আপনার আজকে থেকে 10,000 টাকা স্যালারি ধরলাম, আপনি কাজ করেন, অফিস নেন। তাই তখন আমি আইসা ওই কর্নারের রুমটা নিছি, আর এক বওয়ায় 2011-র 28 তারিখে 17 জন লোক আমি সদস্য করছি। অফিস বলছে এখন যখন গ্যাঞ্জাম লাগছে একটা মিটিং আসুক, আপনারাও টাকা পাবেন, তারাও টাকা পাবে। তাই এই জন্য আমি আইসা করছি। মানে মিজান এই অফিসের অধীনে, মানে আপনার অধীনে কত লোকের টাকা নিয়েছে মিজান? নিয়েছে 300-র উপরে আমার এখানে। মানে কত টাকা হবে টাকার অঙ্কে আপনার? ভাই 4 বছর তো টাকা জমা দিছি একেবারে ফুল। আমি 4 বছর, আমি যারা যারা আমার 12 সালের গ্রাহক 4 বছর, 3 বছর, 2 বছর এইভাবে আছে। কত টাকা হইতে পারে আপা এই 300-400 লোকের আনুমানিক টাকা? তো ধরেন কোটি হবে না ভাই, মিথ্যা বলবো না, 75-এর মতন, 75 লাখের মতো। জি আপা, মানে এই যে যারা টাকাগুলি জমা দিছে এরা আসলে কে কি করে খায়? তাদের টাকা বিক্রি করে, 2 চোখ নাই, বাসায় কাজ করে, রিস্কে চালায়, গার্মেন্টস করে, এই যে আমার বাসায় পিঠা বিক্রি করে। এত মানুষের টাকা নিয়ে কোথায় গেলেন বাবু? বিমা করতে করতে হঠাৎ ডিসেম্বর মাসে সে আমারে বলে যে ইয়া হচ্ছে আমার দেশের বাড়িতে একটু অসুস্থ, বাবা অসুস্থ, না মা কি যেন নানি অসুস্থ, আমি দেশের বাড়িতে, ওই দেশের বাড়িতে গেছে, দেশের থেকে আর আসেনি। তাই আমি নাম্বার ফ্যাক্সে নিয়ে দেখাইছি, ভাই দেখেন তো এই নাম্বারটা কোন, কয় এটা ইন্ডিয়ান নাম্বার। পরে বাংলাদেশে আইসে আবার ফোন দিয়েছে, যোগাযোগ হইতো এমনি মোবাইলে, কিন্তু কথা বলতো না ভালো করে, আবার মোবাইল বলতো, আবার এর বাপের বাসায় যেত। এরকম করার পরে বলছে আপা আমি কালকে আসবো, গাড়িতে উঠে আপনার ফোন দিব। এই ফোন দেওয়ান পর্যন্ত আরও হের খবর। তবে প্রকাশ্যে ক্রাইম ওয়াচ টিমের সাথে কথা বলতে আপত্তি ছিল মুক্তার। আমি
এখন ভাই আপনাদের সাথে কথা বলতাম না, আমার মিটিং আছে, মিটিংয়ে যাবো। টিভি করেন, কথা বলবো আমি। আচ্ছা, আমরা টিভি করলাম, ক্যামেরা অফ করেন। ক্যামেরা মানে অন থাকলে কত দূর থেকে কথা আসে না। এখানে আমারে এরা সবে দৌড়ছে। দর্শক, জামাল, কোহিনুর, মাহফুজার, সিকান্দর আলীরা বস্তিতে থেকে তিলে তিলে জমানো টাকা তুলে দিয়েছিলেন বহুতল ভবনে থাকা ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের হাতে। তবে এসব গরিব আর অসহায় মানুষ কি নিজেদের পাওনা আদায়ে পৌঁছাতে পারবেন গুলশান বনানীর মতো অভিজাত এলাকায়? 4 মাস হলো সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের প্রতারণার শিকার শত শত মানুষ। নিজেদের আমানত ফেরত পাওয়া তো দূরে থাক, উল্টো দুর্ব্যবহার আর হুমকির শিকার হচ্ছিলেন তারা। তবে 4 মে হঠাৎ করেই সানলাইফ কর্তৃপক্ষ ভুক্তভোগীদের সাথে কথা বলার জন্য ডাকলো। আবার কি কারণে বা তাদের লাঠি পিঠা করলো? এই মানুষগুলো থাকেন বস্তি কিংবা পথের ধারে। গুলশান বনানী এলাকায় তাদের কোনোদিনই যাতায়াত ছিল না। সানলাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তা মিজানুর রহমান বাবুর কাছে টাকা জমা দিতেন নিজ নিজ এলাকায়। এই কোম্পানির প্রধান কার্যালয় কোথায় তাও জানা ছিল না তাদের। আর অফিসে গেলে তো চিনেই না, অনেক অত্যাচার করে আর কি, এই অবস্থা করে, অপমান করে। মেয়ে লোক দুইলে কোনো দামই দেয় না, আমরা সদস্য কোনো দামই দেয় না। অফিসে গেলে মারধর করে, আমাদেরকে চিনে না। আপনাকে আপনার ঘরে চিনি না, অনেক মন্দ শক্ত, তারা তো মারধরি করে আর কি। ওর কাছে টাকা দিচ্ছেন, হেরে খুঁজছেন, তা আপনার কোন জায়গা থেকে খুঁজছেন? কাগজপত্রে ঠিকানা দেখে 4 মাস হলো এখানে আসেন প্রতারণার শিকার মানুষগুলো। 4 মে তারা আসেন নিজের জমানো টাকা পাওয়া যাবে কিনা তার খোঁজে। এতদিন কেউই তাদের পাত্তা দেননি। আমরা 4 মাস ধরে আইছি, 4 মাস ধরে ঘুরতেছি, টাকা পাইতেছি না। খালি আমাকে তারিখ দিতে, তারিখ দিতে। আর আমরা আইলে চিনে না আমাকে। মেয়েদের ভবিষ্যতের জন্য আমি এই টাকাটা জমাইছি, কিন্তু সেই টাকাটা মা দিচ্ছে, আমার টাকাটা দিতে আসে না। আমি অনেক কষ্ট করে এই যে 3 বার 36,000 টাকা অনেক কষ্ট করে জমাইছি। মিজান গোড়ার নাম 2012 তনে টাকা 1000 করে 3 বছরের নাম ধরে টাকা নিছে। 3 বছরের নাম করে টাকা নেয়া, মনে 50,000 টাকা জমছে, কইছে 3 বছর পরে 50,000 টাকা দিব। তুমি 2500 টাকা করে নেই, 2500 টাকা করে আবার জোগাও, আবার 3 বছর তোমার আরো টাকা হবে, সব মিলে 1 লাখ 2 লাখ টাকা পাইলে তুমি কিছু করতে পারবা। এই হিসাব করে নেয়া সেই লোক কার মনে করেন দেশ একাত না, আর ওই আমার ওই টাকা কোনো খবর নেই। গার্মেন্টস করে বাসা বাড়ি কাম করে স্যার, এই কষ্ট করে টাকাগুলো জমাইছে। আজকে সকালবেলা মারছে, এখন আনতে নিয়ে আসি, তারপরে মারপিট করে, কয় কোন বাবারে আনবে আন। এত কষ্ট করে সমিতি চালাইছি, কইছে জানুয়ারি টিয়া দিবে, বুঝছেন? অন দেয় না, অন হে মিজানে ভল লেগে গেছে। কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে যখন প্রধান ফটক দিয়ে ভবনের ভেতরে ঢুকতে চাইলেন এসব মানুষ, তখন বাদ সাধল নিরাপত্তা রক্ষীরা। হঠাৎ করেই পাওনাদারের মাথায় বাড়ি পড়ল ভেতর থেকে। স্যার, আমাকে গরিবের টাকা খাই আজকে 6 মাস তোমায় আমাকে ভোগাইতে আছে স্যার। আমরা আমাকে কোনো গুরুত্বই দেয় না, কথা না, আমরা আইছি আমাকে ই করে না। আমরা উঠতে চাইছি, আমাকে উঠতে দেন, আমাকে মারিয়া মুখে আমাকে মাতাম তো সব হারাই লাইছে। হঠাৎ করেই ক্ষেপে উঠলেন কেন এসব মানুষ? গেট আটকাইয়া যখন এই লাঠি দিয়া মারধর করা দর্শক তখন যা আমরা হাতের থেকে লাঠি টাইনে নিছি। সমাধানের কোনো পথই কি খোলা ছিল না? এরা অবৈধভাবে কিছু লোকজন নিয়ে আসে বলতেছে যে আমরা টাকা জমা দিচ্ছি, এই টাকা আমাদেরকে দিতে হবে। তারপরেও আমাদের ম্যানেজমেন্ট এরা বলছে যে আসেন আপনারা, আপনাদের সবার সব সমস্যা সমাধান আমরা করবো, কথা শুনি আপনার। ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠায় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তারা। ভুক্তভোগী পলিসি হোল্ডার এবং পুলিশ সদস্যদের ভবনের 7 তলায় কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় কথা বলার জন্য। সাথে যায় ক্রাইম ওয়াচ টিমও। তবে পলিসি হোল্ডারদের সাথে কথা না বলে কর্তৃপক্ষ পুলিশের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে। ক্রাইম ওয়াচ টিম বারবার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য চাইলেও তা দিতে রাজি হয়নি সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা।
তবে কথায় কথায় জানা গেল আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান ভূঁইয়া বাবু একাই গ্রাহকদের সাথে প্রতারণা করেছে। এখানে হয়তো রুট লেভেলে কিছু লোক অনেক সময় কিছু ক্রাইম করে ফেলে। আবার ক্রাইম ওয়াচের ক্যামেরা চালু আছে কিনা সে ব্যাপারেও সতর্ক ছিলেন কর্মকর্তারা। মালিক পক্ষের সাথে আলোচনা শেষে উল্টো পুলিশের গাড়িতে থানায় তুলে নেওয়া হয় ভুক্তভোগী মানুষদের। ওনাদের কমপ্লেন, ওনারা কমপ্লেন করবে থানায়। ওদের কি কমপ্লেন, থানায় যা কমপ্লেন করুক, লিখিত কমপ্লেন করুক, আমরা কমপ্লেন। না 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 না, ওরাও আসতেছে, এদেরকে নিয়ে যেতেছে। ওদের কি কমপ্লেন? অসহায় এসব মানুষের কোনো প্রতিকার না করে উল্টো তাদেরকেই পুলিশি ভ্যানে করে নিয়ে যাওয়া হলো থানায়। থানায় নেয়ার পর কি আচরণ হলো প্রতারিত এসব মানুষের সাথে? বিচার চাইতে গিয়ে উল্টো প্রতারণার শিকার মানুষগুলোকে আসামির মতো পুলিশি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো থানায়। ক্রাইম ওয়াচ টিমের উপস্থিতিতেই তাদের হুমকি দেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুধু তাই নয়, ভুক্তভোগীদের বিরুদ্ধেই ইন্স্যুরেন্স কোম্পানির ভাঙচুরের মামলা নিল পুলিশ। এই কি তাহলে আইনের হাত? বনানী কামাল আতাতুর্ক এভিনিউ থেকে একে একে ভুক্তভোগীদের তুলে নেওয়া হয় থানার গাড়িতে। সেখানে যাওয়ার পর তাদের সাথে কথা বলতে আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান। এ সময় তিনি ভুক্তভোগীদের উল্টো হুমকি দিতে থাকেন। ওখানে ভাঙচুর করবা, তোমার এগেইনস্টে যাবে। এখন ওরা যদি আইসে মামলা দেয়, আমি মামলা নেব। আর তোমরা যদি ভাঙচুর করা হয়, আইন তার আপন গতিতে চলবে, তোমাদের বিরুদ্ধে যাবে। যে যে ভাঙচুরের সাথে জড়িত সাক্ষ্য প্রমাণ হলে সবগুলাকে আমি। এ সময় সালাউদ্দিন ভুক্তভোগীদের ছবি তোলার কথা বললেও মূলত থানার উপপরিদর্শক ক্রাইম ওয়াচ টিমের ছবি তুলে রাখেন মোবাইল ফোনের ক্যামেরায়। সানলাইফের কর্মচারীরা ভুক্তভোগীদের উপর হামলা করেছে এমন অভিযোগ করলেও উল্টো ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ নেন ওসি সালাউদ্দিন। সবার এই দেশটা তোমার আমার ওনাদের সবার, ঠিক আছে? এই সব দেশটা সবাই মিলে মিডিয়া ডাকছো, বড় পাওয়ারফুল লোক তোমাদের। আচ্ছা আমি বলতেছি, যেহেতু অর্গানাইজড, এটা তো বোঝাই যাচ্ছে যে ওখানে, আমার কথা হচ্ছে যে ওখানে যে ভাঙচুর করলে ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলে ভুক্তভোগীদের অভিযোগ লিখে রাখার নির্দেশ দেন সালাউদ্দিন। ওই যে একজন যাও, ভিতরে যাও, সব ভিতরে যাও, যে অভিযোগ। তবে প্রতারণার শিকার এসব মহিলাদের দাবি দুরকম কাগজে সই নেওয়া হয়েছে থানার ভেতরে। থানা কি আছে না, আমাকে তার সিগনেচার দরখাস্ত রাখছে আর কি, রাইকা টাইকা মনে করেন হ্যাঁ আসলটা রাইকা দিচ্ছে, নকলটা আমাকে দিয়ে দিছে হাতে। আপনার যে ভাঙচুর করছেন, হ্যাঁ যদি দেখি ভাঙচুর বেশি, তা আপনাদের নামে কেস হইব। আর যদি থানায় নিয়ে এসে আপনাকে পিড়ামো, সেভাবে বলছে। আমরা তো বলছি আমরা তো কোনো ভাঙচুর করি না, ভাঙচুর তো করছে হেরাই তো মারামারি করছে। এমনকি পরে জানা গেছে তাদের বিরুদ্ধে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দায়ের করা ভাঙচুরের মামলাটি গ্রহণ করেছে পুলিশ এবং ভুক্তভোগীদের থানায় ডাকা হচ্ছে বিষয়টির মীমাংসার কথা বলে। এতে আতঙ্কিত এসব মানুষ। অনেক স্বপ্ন নিয়ে জমানো অর্থ এখন দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে ভুক্তভোগীদের। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, উল্টো ক্ষতিগ্রস্ত মানুষগুলোকেই জড়ানো হচ্ছে মামলার জালে। তাহলে মানুষ যাবে কোথায়? ক্রাইম ওয়াচ টিম আছে আপনার পাশে। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।